হৃদমায়ার প্রেমগাথা সিজন ১ পর্ব সংখ্যা ৪৭-৪৮। লেখনীতে রিক্তা ইসলাম মায়া। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। একটা সুন্দর দিনের সূচনা। কাকডাকা ভোরে মায়া খানবাড়ির বাগানের সামনে দাঁড়িয়ে। অদূরে আরাফ খান কাজের লোকেদের দিয়ে বাড়ির বাগানটা পরিষ্কার করতে দেখা যাচ্ছে। কাল বাড়িতে মেজবান হওয়াতে বেশ অপরিচ্ছন্ন অবস্থা বাগানের। খানবাড়ির এই বাগানটা বলতে গেলে আরাফ খানের তদারকিতে গড়া, সেই জন্য এইসব দেখাশোনা তিনিই করে থাকেন। সময় তখন সকাল ৫টা ২। খানবাড়ির সকলেই ঘুমিয়ে, অথচ মায়া জেগে। নতুন পরিবেশ হওয়াতে মায়ের চোখে ঘুম নেই ২ রাত ধরে। আশেপাশে ২-৪টে কাজের লোক ছাড়া তেমন কাউকে দেখা যাচ্ছে না। মায়া গায়ের ওড়নাটা টেনে চাদরের মতো করে জড়ালো। হালকা পাতলা শীতের আভাস। কুয়াশার শিশিরকণা দেখা যাচ্ছে গাছের পাতায় পাতায়। মায়া মাথায় ঘোমটা টেনে ফের এগোলো সামনে। আরাফ খানের পাশে দাঁড়াতেই কারো উপস্থিতি পেয়ে পাশে তাকালেন তিনি। আরাফ খান কিছু বলবে তার আগেই মায়া মিহিস্বরে বলল, আমি আপনাকে সাহায্য করি দাদাভাই। আরাফ খান প্রসন্ন হাসলেন। মায়াকে বরাবরই ওনার ভালোই লাগে। বলতে গেলে মায়ের সাথে ওনার ভাবমতি সহজেই মিলে যায়। কথা বলেও মজা পায়, সেই জন্য মায়াকে আপাতত নিজের পছন্দের লিস্টেই রেখেছেন তিনি। হাসি মুখে আরাফ খান বললেন, আমাকে সাহায্য করতে গেলে তোমার কাপড় নোংরা হয়ে যাবে নাতনি। মেহমানদের দিয়ে কাজ করালে ভালো দেখাবে না। তার থেকে বরং তুমি আমাকে সঙ্গ দিতে পারো। কাজ না হয় ওরাই, মানে ওরাই বলতে কাজের লোকেদের ইশারা করে বলল, কি বলো, দেবে সঙ্গ? মায়া স্বাচ্ছন্দ্যে মাথা কাত করে সম্মতি দিতে দিতে বলল, আচ্ছা। মায়ের সাথে আরাফ খানের কথা চলল বেশ। এর মাঝে কোথা থেকে হৃদ এসে সোজা দাঁড়ালো মায়ের পাশে। আরাফ খান তখনও ঝুঁকে কাজের লোকেদের কাজ নির্দেশনা দিচ্ছে। মায়ের মনোযোগ সেদিকেই ছিল। হঠাৎ হৃদ মায়ের কাঁধে হাত রাখাতেই মা চমকে ওঠার মতো করে পাশে তাকালো। হৃদকে নিজের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে তৎক্ষণাৎ ভয়ার্ত চোখ ঘুরিয়ে তাকালো আরাফ খানের দিকে। আরাফ খান তখনও নিজের কাজে ডুব দিয়ে আছে, হৃদকে লক্ষ্য করেনি তিনি। মায়া মুহূর্তে আশেপাশে ভয়ার্ত চোখে তাকিয়ে কেউ দেখার আগে নিজের কাঁধ হাতে হৃদের হাতটা ছাড়িয়ে নিতে চাইলে হৃদ শক্ত হাতে মায়ের কাঁধ জড়িয়ে কপাল কুঁচকে তাকালো মায়ের দিকে। মায়া ভয়ে থতমত খেয়ে হৃদের হাতটা পুনরায় কাঁধ হতে ছাড়ানোর চেষ্টা করে ভয়ার্ত গলায় কিছু বলবে, তার আগে হৃদ বিরক্তি নিয়ে ধমকের স্বরে বলল, কি সমস্যা? এমন করছো কেন? ঠিকঠাক দাঁড়াও। হৃদের কথায় মায়া চুপসে যাওয়া বেলুনের মতো চুপ করে গেল মুহূর্তেই। আতঙ্কিত ভঙ্গিতে তৎক্ষণাৎ ঘুরে তাকালো আরাফ খানের দিকে। তিনি হৃদের কণ্ঠস্বর শুনে ঘাড় বেঁকে তাকালো পিছনে। হৃদের মায়ের কাঁধে হাত জড়িয়ে একত্রে দাঁড়িয়ে থাকতে দেখতে আশ্চর্যের ন্যায় মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো। যে হৃদকে মেয়েদের সঙ্গে কথা বলতে দেখা যায়নি কখনো, সেই হৃদ এই মুহূর্তে কারো কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে। বিষয়টা সত্যি আশ্চর্যের ন্যায়। আরাফ খান আশ্চর্যের সাথে সাথে হৃদের প্রতি সন্দিহান দৃষ্টি প্রকাশ করলো। অথচ হৃদ আরাফ খানের সেই সন্দিহান দৃষ্টি অপেক্ষা করে তখনও এক হাতে মায়ের কাঁধ জড়িয়ে অন্য হাতে ধোয়া ওড়া কফির মগে চুমুক বসাচ্ছে লাপাত্তা হয়ে। গায়ে তার কালো রঙের টি শার্ট আর ট্রাউজার পরা। মায়াও কালো রঙের সুতির জামা জড়িয়ে। আরাফ খান দুজনকেই পরখ করল জহুরি দৃষ্টিতে। দাদা নাতনির মাঝে মায়ার ভয়ে জড়সড় হয়ে সিটিয়ে। আরাফ খান নিশ্চয়ই ওদের দুজনকে এখন জিজ্ঞাসাবাদ করবে। হৃত্য সবটার উত্তর দিতেই বসে আছে। মুখের ওপর ঠাস ঠাস করে বলে দিবে দুজনের মধ্যকার থাকা সম্পর্কের কথাটা। আরাফ খান সবটা জেনে হয়তোবা রেগে মেগে বাসার সবাইকে বলে দিবে মুক্তা আজ এখানেই আছে। মায়ের পরিবারের কানে পৌঁছে যাবে সেই খবর। তখন কি হবে? সেই ভয়ে ভয়ে মায়ের শরীরে মৃদু কম্পন দেখা দিল আতঙ্কে। হৃদি সেটা বুঝতে পেরে মায়াকে আরো শক্ত করে হাতে জড়িয়ে ধরল ভরসার হাতে। আরাফ খান হৃদ মায়াকে একত্রে দেখে বিষয়টি স্বাভাবিকভাবে নিচ্ছে না, সেটা উনার তীক্ষ্ণ দৃষ্টি বলে দিচ্ছে। আরাফ খান সন্দিহান চোখে হৃদকে বলল, তুই ওর কাঁধে হাত রেখেছিস কেন? আরাফ খানের কথায় হৃদের সোজাসাপটা উত্তর আসলো তক্ষণি। আগের ন্যায় মায়ের কাঁধে হাত রেখে কফির মগে চুমুক দিতে দিতে দায়সারা উত্তরে বলল, হাত রাখার জায়গা খুঁজে পাচ্ছিলাম না তাই। হৃদের কথায় ক্ষেপে যাওয়ার মতন টেনে মায়াকে নিজের পাশে দাঁড় করালো আরাফ খান। হৃদকে খোঁচা মেরে বলল, তোর হাত তোর পকেটে রাখ, আর নয়তো কেটে ফেলে দে। তারপরে মেয়েদের গায়ে হাত দেওয়া যাবে না, নিষেধ। মেয়েকে? কাকে বলছো? আরাফ খানের কথায় হৃদ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ওনার দিকে। এমন একটা ভাব যেন এখানে মেয়ে বলতে কেউ নেই। আরাফ খান কাকে মেয়ে বলতে বুঝিয়েছে সেটাই বুঝতে পারছে না সে। ক্ষিপ্ত আরাফ খান আরো ক্ষেপে গিয়ে বলল, হেয়ালি করছিস আমার সাথে?
তোর মায়াকে মেয়ে মনে হয় না? হৃদের সোজাসাপটা উত্তর আসলো তৎক্ষণাৎ। না। তাহলে কি মনে হয়? আমার বউ। হৃদের সোজাসাপটা কথায় মায়া থমথমে খেয়ে বসলো। ভয়ে জড়সড় হয়ে আরাফ খানের মুখের দিকে তাকালো আতঙ্কে। হৃদ যে ঠাস ঠাস করে উত্তর করতে মুখিয়ে আছে সেটা মায়া আগেই বুঝতে পেরেছিল। কিন্তু এইভাবে যে বলবে সেটা বুঝতেই পারেনি। এখন কি করবে সেই ভয়ে মায়ের কলিজা ঢিপ ঢিপ করছে। অথচ হৃদের বলা সত্যিটা আরাফ খান বিশ্বাস করলো না, বরং ওনার মনে হলো হৃদ ওনার সঙ্গে হেয়ালি করছে ওনাকে বিরক্ত করার জন্য। হৃদ পরিবারকে না জানিয়ে একা একা বিয়ে করে নেবে, তাও নারী বিদ্বেষী ছেলে হয়ে, সেটা মূলত আরাফ খানের ধারণাতেও ছিল না। তাই তিনিও হৃদকে হেয়ালি করে বলল, তোর কপালে এত সুন্দর বউ জুটবে না। তোর কপালে জুটবে লাল কালারের বউ। লাল বউ না পেলেও সমস্যা নেই, নীল কালারের বউ অর্ডার দিব। তারপরে তুই এত সুন্দর বউ পাবি না কনফার্ম। আরাফ খানকে হৃদের কথায় বিশ্বাস করতে না দেখে মায়ের মনে সাহস পেল। ভয় থেকে বাঁচতে পেরে স্বাভাবিকও হলো। কিন্তু আরাফ খানের বলা হৃদের জন্য লাল বউ অর্ডার করার বিষয়টি বুঝতে পারল না। তাই হৃদ কিছু বলবে তার আগে আরাফ খানকে প্রশ্ন করলো মায়া। জানতে চেয়ে বলল, লাল বউ কি দাদা ভাই? তুমি লাল বউ চিনো না? মায়া মাথা নাড়িয়ে অসম্মতি দিয়ে বলল, না, এসব লাল বউ না চেনাই ভালো। তুমি ভালো মেয়ে, এই জন্য চিনো না। এগুলো হচ্ছে টপ সিক্রেট, বুঝছো? কাউকে বলতে নেই। এসব লাল বউ অর্ডার করা হয় ওর মতন বুড়া মানুষের জন্য। ও এই বুড়া বয়সে বউ পাবে কই বলো? এই জন্যই তো ওর জন্য লাল বউ ঠিক আছে। আরাফ খানের কথায় মায়া বড় বড় চোখ করে তাকালো হৃদের দিকে। মায়ের স্বামী আর বুড়ো? অসম্ভব। মায়ের স্বামী কত সুন্দর মাশাল্লাহ। একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে হয়। বিশেষ একটা আকর্ষণ কাজ করে তার মাঝে। কোনো দিক থেকেই যেন তার কমতি নেই। যেমন লম্বা তেমন ফিটনেস। কথাবার্তা, অ্যাটিটিউড, দৃষ্টি, বচনভঙ্গি সবকিছুই অদ্ভুত অসাধারণ মায়ের স্বামীর। সেখানে মায়ের জামাইকে বুড়া বলা মানে হাস্যকর কিছু শোনা। হৃদ আরাফ খানের কথায় তেমন পাত্তা না দিয়ে বলল, তোমার চশমার পাওয়ার বাড়াতে হবে দাদা ভাই। মনে হয় এক্সপায়ার হয়ে গেছে। হৃদের খোঁচা মারা কথায় মুহূর্তেই রেগে যায় আরাফ খান। ক্ষিপ্ত গলায় বলল, তুই কি আমাকে ইনডিরেক্টলি বুড়া বললি হৃদ? না, ডাইরেক্টলি বললাম। হৃদের কথায় তেলে বেগুনে জ্বলে ওঠার মতো চেতে উঠলেন আরাফ খান। রেগে মেগে বলল, বুড়া হবে তোর বাপ। আমি এখনো জোয়ান আছি। কথাটা বলে আরাফ খান রেগেমেগে সামনের দিকে হাঁটা ধরল। মূলত কথায় না পারলে চলে যাওয়ার স্বভাব ওনার। স্বভাবগতই কাজটা করলেন তিনি। হৃদ জানে সেটা। অগত্যা মায়া আরাফ খানের চলে যাওয়ার দিকে তাকিয়ে সেও চুপচাপ পালাতে চাইল হৃদের থেকে। মায়া কদম বাড়াতে চাইলে হৃদ মায়ের বাহু চেপে কাছে টানল। ভুরু উঁচিয়ে জানতে চাইল, কি ম্যাডাম, পালাচ্ছেন মনে হয়? রাতে ডাকলাম আসলেন না কেন? হৃদের কথায় তৎক্ষণাৎ লজ্জায় নতমস্তিষ্ক হয়ে আসলো মায়ার। উত্তর না করে হৃদের পায়ের দিকে তাকিয়ে রইল। মন্ত মায়ের ভাবময় বুঝতে হৃদ মায়ের থুতনি চেপে মুখটা ওপরে তুলল। মায়ের মুখশ্রীতে দৃষ্টি বুলাতে বুলাতে চোখ পড়ল মায়ের কাটা ঠোঁটের দিকে। হৃদের তীক্ষ্ণ দৃষ্টি আরো তীক্ষ্ণ হলো। থুতনি ছেড়ে মায়ের কাটা ঠোঁটে বৃদ্ধা আঙুল চেপে ধরতেই মায়ের চোখ মুখ খিচে নিল ব্যথায়, তারপরও উফ শব্দ করল না। বরং রাতের দৃশ্যগুলো পুনরায় মনে হতে লজ্জায় সিটিয়ে গেল নতমস্তিষ্ক হয়ে। হৃদমায়াকে কিছু বলতে গিয়ে পাশে তাকালো। অল্প দূরে একজন মালিককে দেখা গেল বাগানের কাজ করতে। আরাফ খান বাড়ির ভেতরের দিকটায় যাচ্ছেন। আপাতত আশেপাশে তেমন কেউ নেই হৃদের প্রাইভেসি নষ্ট করার মতন। হৃদ হাতের কফির মগটা বাগানের মালিককে ডেকে দিতে দিতে গম্ভীর গলায় বলল, আপনি ভেতরে যান। জি সাহেব। হৃদের বলতে বলতে লোকটা হাতের কফির মগটা নিয়ে বাড়ির ভেতরে চলে গেল। আশেপাশের পরিবেশটা বেশ শান্ত আর প্রেমময়। হৃদ হাত বাড়িয়ে পুনরায় মায়ের মুখটা উপরে তুলে ঠোঁটের কাটা জায়গাগুলো তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে দেখতে বলল, এসব দাগ রোজ হবে, অভ্যাস করে নাও। রাতে রুমে আসনি কেন? ডেকেছিলাম না? মায়ের লজ্জায় চুপ করে যেতে দেখে হৃদ পুনরায় একই গলায় বলল, কিছু প্রশ্ন করছি আমি, উত্তর কই? মন্তমায়া মিনমিনি স্বরে বলল, এমনি। কোনটা এমনি ম্যাডাম, বলেন শুনি। আমার সিস্টেম নিয়ে প্রশ্ন করেন, অথচ আমার রুমে আসতে চান না। তো আসতেন রাতে আমার রুমে, তখন আমিও না হয় মনোযোগ দিয়ে চেক করতাম আপনাকে মেশিন চলে নাকি অচল। হৃদের ইঙ্গিতমূলক কথাটা মায়া বুঝল না। যেহেতু মায়া হৃদকে মেসেজ করেনি, তাই মেসেজের লেখা রাফার শব্দগুলো সম্পর্কে মায়ের ধারণাও নেই। হৃদের কথার প্যাচে পড়ে মায়ের মনে হলো হৃদ কোনো যান্ত্রিক মেশিন দেখাতে মায়াকে ডেকেছিল রাতে।
তাই মায়া স্বাভাবিকের ন্যায় হৃদকে বোকার মতো প্রশ্ন করে বলল, আপনি কি রাতে আমাকে মেশিন দেখাতে ডেকেছিলেন? জি। ওহ, কিসের মেশিন? মায়ের কথায় হৃদ বুঝতে পারল মায়ের হৃদের কথার যথাযথ অর্থ বুঝেনি। আগের ন্যায় হৃদ বলল, রুমে চলেন, দেখাই কিসের মেশিন। মায়া নাকচ করে বলল, না, আমি যাব না, আপনি যান। বাসায় অনেক মানুষ আছে, আমাকে আপনার রুমে দেখলে খারাপ ভাববে সবাই। মায়ার কথায় হৃদ মায়ের থুতনি চেপে কাছে টেনে বলল, লোক দেখানো নাটক আমার পছন্দ না ম্যাডাম। আর না আপনি এইসব মানুষের দোহাই দিয়ে নিজেকে আমার থেকে বাঁচাতে পারবেন। আপনাকে ছেড়ে দেওয়ার জন্য আসি নাই, সঙ্গে নিয়ে যাওয়ার জন্য এসেছি। এইবার থেকে আপনি আমার সাথেই থাকবেন ঢাকায়। দুই পরিবারের আজকের জানাজানির পাঠ শেষ করব। তারপর কে মানলো না মানলো সেসব আমার দেখার বিষয় না। কারো খেয়ে পড়ে বাঁচি না আমি। আর না কারো ধারধারি। বিয়ে করেছি আমি, মানে আমার বউ আমার সাথেই থাকবে এটাই শেষ। আর যদি দুই পরিবারের কেউ নাটক করে আমাদের মানতে, তাহলে সেটা সেই ব্যক্তির ব্যক্তিগত সমস্যা হবে। আমি কাউকে তেল মারতে পারবো না। আর না বউ ছাড়া থাকতে পারবো। হৃদের কথায় মা আতঙ্কিত গলায় বলল, প্লিজ এখন জানাবেন না কাউকে। আরো কয়েকটা দিন যাক না, তারপর না হয় সবাই জানলো। আ মায়ের কথা শেষ করার আগেই হৃদ রাগে মেজাজ দেখিয়ে দাঁতে দাঁত চেপে বলল, শাট আপ প্লিজ। হৃদ। হৃদের রাগে ধমকে মায়া চুপ করে গেল। চুপ থেকে নীরবে সবকিছু হৃদের হাতে ছেড়ে দিল। হৃদ যা করবে দুজনের ভালোর জন্যই করবে। এখানে মায়ের কথা না বলাই উচিত। এরপর যা হবার তা হবে, দেখা যাবে। হৃদ যেহেতু মায়ের পাশে আছে, এখানে মায়ের ভয় নেই। আল্লাহ ভরসা করে সবকিছুর জন্য মায়া মনে মনে প্রস্তুত হলো। দীর্ঘ শ্বাস ফেলে মায়ের মুখোমুখি ঝুঁকে থাকা হৃদের রাগান্বিত মুখটার দিকে তাকিয়ে উদাস গলায় বলল, আচ্ছা ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। আপনার কথাই মেনে চলবো এরপর থেকে। তারপরে এই বয়সে আপনি এভাবে দাঁতে দাঁত পিষবেন না প্লিজ। এই শেষ বয়সে এসে দাঁতগুলো পড়ে গেলে নকল দাঁতে ভালো দেখাবে না আপনাকে। মায়ের কথায় তেলে বেগুনে জ্বলে উঠল হৃদ। আরাফ খান বুড়ো বলায় এতক্ষণ গায়ে লাগেনি হৃদের। কিন্তু সেই একই কথাটা যখন মায়া বলল ইঙ্গিতে, তখনই ফুঁসে ওঠে হৃদ। মৃদুস্বরে চেঁচিয়ে বলল, কি? আরে হাইপার হবেন না প্লিজ। এই বয়সে প্রেশার হাই হয়ে গেলে সমস্যা হবে তো। কুল কুল। সকাল ৯টা ১৫। খানবাড়ির ড্রয়িং রুম ভরপুর মেহমানে। কাল যে বা যারা খানবাড়ির মেজবানে অনুষ্ঠানে এসেছিল, সেই সব আত্মীয়র এক ভাগ রাতে রয়ে গেছে এই খানবাড়িতে। তাদের মধ্যে প্রায় সকলে আজ বিদায় হবেন যার যার বাড়িতে। এদের মধ্যে মায়ারাও আছে। মায়া জুই দুজনেই আজ নিজেদের বাসা মুরাদপুরে ফিরবে। বিকাল থেকে দুজনের কোচিং। ১২টা নাগাদ ফাহাদ দিয়ে আসবে দুজনকে, এমনটাই নির্ধারিত। মেহমান সদস্যদের প্রায় সকলে নাস্তার টেবিলে বসেছে ড্রয়িং রুমে। খানবাড়ির সদস্যরা উপস্থিত সেখানে। চোখের পলকে উপস্থিত সদস্যদের মাঝে বিশাল আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে হৃদ শশীর বিয়ে নিয়ে। দুজনের বয়স হয়েছে, তাই সময় থাকতে থাকতে দুজনকে একত্রে বাঁধা দরকার বলে এমনটা প্রস্তাব রাখল শশীর পরিবার। এতে সহমত পোষণ করে আরাফ খান বাদে উপস্থিত সকলেই। হেনা খান সকলের সাথে সহমত করল। স্বামী আরাফ খানের দিকে এক পলক তাকিয়ে নীরবে ওনার সম্মতি চাইল। কিন্তু আরাফ খানের এই বিষয়ে তেমন কোনো মতামত বা মনোযোগ পেল না তিনি। নিরুদ্দেশ আরাফ খান চা পান করছেন টিভিতে নিউজ দেখতে দেখতে। ভাবখানা এমন, তিনি মহিলাদের আলোচনা মিটিংয়ে কিছুই শোনেননি বা সেইখানে ওনার কোনো মনোযোগ নেই। অথচ দুই কান খোলা রেখে টিভির দিকে উৎসুকমুখী হয়ে সকলের কথা শুনছেন তিনি। টিভিতে শুধু বাহানা। এই মুহূর্তে তিনি মহিলাদের আলোচনায় ঢুকতে চাচ্ছে না বলেই নীরবতা পালন করছেন। তাছাড়া আজকাল হৃদের মতিগতিও ভালো ঠেকছে না ওনার। হৃদ যে বিয়ে করবে না উনি ভালো করেই জানেন। সেই জন্য আপাতত হেনা খানের কোনো আলোচনায় ঢুকতে চান না তিনি। কারণ হৃদের বিয়ের ব্যাপারে উনার বউকে বাধা দিলেও সে শুনবে না, উল্টো আরাফ খানের সঙ্গে রাগারাগি করবে কেন বাধা দিচ্ছে সেজন্য। তার থেকে ভালো উনি চুপ থাকুক। যার বিয়ে সেই দেখে নিবে এসব কিছু। তাছাড়া আরাফ খান বাদে ড্রয়িং রুমে ছেলেদের উপস্থিতিও শূন্য। সঙ্গী ছাড়া এতগুলো মহিলাদের সঙ্গে কথা বলতেও পারবেন না তিনি। সেজন্য যা ইচ্ছে হচ্ছে হতে থাক। যার বিয়ে সেই দেখে নেবে কি করতে হবে তাকে। এখানে আরাফ খানের কোনো কাজ নেই দেখা ছাড়া। নিশ্চুপ আরাফ খানকে এড়িয়ে শশীকে ঘিরে দুপাশ থেকে জড়িয়ে বসল হৃদের দুই ফুপি। শশীর মা হৃদের খালা হয়, বলতে গেলে সুফিয়া বেগমের ছোট বোন। অথচ সুফিয়ার থেকে খান বাড়ির সঙ্গে শশীর মা সালমা বেগমের সুসম্পর্ক বেশি। সেক্ষেত্রে হৃদের সঙ্গে শশীর বিয়ে দেওয়াটাও ওনার খুব পুরনো ইচ্ছে ছিল।
এই ব্যাপারে অবশ্য দুই পরিবারের মাঝে পূর্ব থেকে কথাও হয়ে আছে। তবে সেবার যদি হৃদ হঠাৎ করে বিয়ে থেকে পিছু পা না হতো, তাহলে এতদিনে হয়তো শশী খানবাড়ির বউ হয়ে থাকতো। হৃদ হঠাৎ কেন শশীকে বিয়ে করতে পিছু পা হলো, সেটার সঠিক অর্থের কারণটা কারো জানা নেই। তবে এখন বিয়েটা আগানো উচিত বলে মনে করছেন সবাই। মেয়ে হিসেবে শশীকেও বেশ পছন্দ খানবাড়ির সকলেরই। নম্র, ভদ্র আর মার্জিত ব্যবহারের জন্য শশীর ওপর সকলেই সন্তুষ্ট। পার্সোনালি হেনা খানের খানিকটা বেশি পছন্দ শশীকে। হৃদের পাশাপাশি দাঁড়ালে দুজনকে মানায় ভালো। হেনা খান স্বামীর পাশে থেকে উঠে দাঁড়ালেন। অন্তত খুশি মনে এসে দাঁড়ালেন শশীর মুখোমুখি। মাথায় হাত বুলিয়ে শশীকে দোয়া করে বললেন, ভেবেছিলাম ফাহাদের আগে হৃদকে বিয়ে করাবো, কিন্তু হৃদের জেদের কারণে হলো না। ইনশাল্লাহ এবার আর হাল ছাড়বো না। দরকার হলে নিহাল, সুফিয়া দুজনকেই দিয়ে হৃদকে রাজি করাবো। তারপরও খুব জলদি তোমাদের দুজনের বিয়েটা দিয়ে দিব। হেনা খানের কথায় শশী নতমস্তিষ্কে লাজুক হাসল। ফাহাদের মা সরে হেনা খানকে জায়গা করে দিল শশীর পাশাপাশি বসতে। তিনি শশীর পাশে বসলেন। সেজুতি জুই মুক্তার পাশে মায়া সোফার এক কোণে বসে হাঁটুর ওপরে দুহাত রেখে নতমস্তিষ্কে মায়ের চোখ টলটল করছে হেনা খানের কথা শুনে। সকলেই শশীকে ঘিরে বসে। খানবাড়ির বড় নাতির বিয়ে বলে কথা, শশীর মূল্যায়ন তো থাকবেই। হেনা খান আবারও বললেন, আজকে হৃদের সঙ্গে বিয়ের ব্যাপারে কথা বলে দুজনের এঙ্গেজমেন্টের তারিখ আগামী মাসে নির্ধারণ করে ফেলি। কি বলো সালমা? সালমা বেগম বেশ প্রসন্ন হাসলেন। উত্তরে বললেন, আপনি যেটা ভালো মনে করেন ফুপু, আমার সব দিক থেকেই অনুমতি আছে এতে। সালমা বেগমের কথায় অত্যন্ত খুশি হলেন হেনা খান। বললেন, বেশ, আলহামদুলিল্লাহ। তাহলে আজকেই মিষ্টিমুখ করে নেই সবাই, কি বলো? ফাহাদের বউ, যাও তো ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে আসো সবার জন্য। জি নানুমা। বলতে বলতে মুক্তা উঠে দাঁড়ালো। মুক্তার সঙ্গে এগিয়ে গেল কিচেনের দিকে সেজুতি, ট্রেতে করে মিষ্টি সাজিয়ে আনতে। নতমস্তিষ্কে মায়া তখনও শরীর শক্ত করে বসে। জুই মায়ের অবস্থা বুঝতে পেরে মায়ের সঙ্গে আরো চেপে বসল। মায়ের কোলের দু হাতের ওপর নিজের হাতটা রেখে শক্ত করে চেপে ধরে ফিসফিস করে বলল, তুই চিন্তা করিস না ঋতু, এইসব বিয়ে টিয়ে কিছুই হবে না। হৃদ ভাই আছে না, সব ঠিক হয়ে যাবে। সবাই তো আর জানে না হৃদ ভাই যে বিবাহিত। জানলে অবশ্যই শশী আপুর জায়গায় তুই বসে থাকতি এখন। জুয়ের কথা শেষ হতে হতেই মায়ের চোখের পানি টুপ করে পড়ল জুয়ের হাতের ওপর। চমকে ওঠার মতো করে নতমস্তিষ্কে মায়ের দিকে তাকালো জুই। পরপর টপ টপ করে কয়েক ফোঁটা নোনা জল গড়ালো জুয়ের একই হাতে। জুই দ্রুততায় নিজের দু হাতের মুঠোয় মায়ের দু হাত চেপে অস্থির ভঙ্গিতে ফিসফিস করে বলল, প্লিজ কাঁদিস না ঋতু, ধরা পড়ে যাবি। অন্তত হৃদ ভাইকে আসতে দে, উনার ফ্যামিলির সঙ্গে উনি কথা বলবে। তুই এই মুহূর্তে কাঁদলে সবাই সন্দেহ করবে। মুক্তা আপু কিন্তু এখানেই আছে ঋতু, সমস্যায় পড়ে যাবি। প্লিজ নিজেকে শক্ত রাখ। জুয়ের মায়াকে সান্ত্বনা দেওয়ার মাঝে হৃদকে দেখা গেল রেডি হয়ে নিচে নামতে। দেখে বোঝা যাচ্ছে সে বাইরে কোথাও যাওয়ার জন্য রেডি হয়েছে। হয়তো নিহাল খানের সঙ্গে যাবে কোথাও নির্বাচনের কাজে। হৃদ সবাইকে উপেক্ষা করে ড্রয়িং রুম পার হয়ে বেরিয়ে যাচ্ছিল। ড্রয়িং রুমে কে বা কারা আছে তা দেখার প্রয়োজন মনে করল না সে। ব্যস্ত হৃদকে চলে যেতে দেখেই তাড়াহুড়োয় পিছন ডাকলো হেনা খান। হৃদ দাঁড়া। স্বাভাবিকের ন্যায় হৃদ পেছন ঘুরে দাঁড়ালো। ড্রয়িং রুমে উপস্থিত মেহমানদের ভিড় দেখে মুহূর্তে কপাল কুঁচকে এলো সন্দেহে। তীক্ষ্ণ দৃষ্টিতে আশেপাশে তাকাতেই চোখে পড়ল শশীকে জড়িয়ে হেনা খান আর নিজের ফুপিদের বসে থাকতে দেখে। হৃদের কুঁচকানো কপালের ভাঁজ মুহূর্তেই সোজা হলো। সন্দেহটা সঠিক বুঝতে পেরে চোখের পলকে আশেপাশটা পরখ করে নিল একবার। বাড়ির সকলকে একত্রে গোল মিটিংয়ে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে আশেপাশে মায়াকে খুঁজল। জুয়ের পাশে মায়াকে নতমস্তিষ্কে বসে থাকতে দেখে হৃদ বুঝতে পারল এতক্ষণে তার বউয়ের এক দফা কান্নাকাটি করা শেষ। এটা হয়তো দ্বিতীয় রাউন্ড হতে পারে। এই তো একটু আগেই দুজন বাগানে একত্রে ছিল। তখন হৃদ তার বউকে বুঝিয়েছিল সে আছে সবসময় তার বউয়ের পাশে, সব পরিস্থিতিতে। তারপরও কেন কোনো কিছু হলে মেয়ে মানুষের কান্নাকাটি করতে হয় সেটাই বুঝে না হৃদ। এত চোখে পানি পায় কই এরা? হৃদ মায়ার ওপর বিরক্ত হতে গিয়েও হলো না। একটা মাত্র বউ তার, অল্পতেই বিরক্ত হওয়া যাবে না। তাছাড়া বউ তো তার বিরহেই কাঁদছে, তাই না? কাঁদুক, সমস্যা নেই। মাঝে মাঝে স্বামীর জন্য এমন একটু একটু কাঁদলে হৃদের শান্তিই লাগে। হৃদ বর্তমান পরিস্থিতি বুঝে চলে যাওয়ার তাড়াহুড়ো দেখালো না, বরং স্থির হয়ে দাঁড়াতে দাঁড়াতে শার্টের হাতার বোতাম খুলে কনুই অবধি তুলতে তুলতে ছোট করে বলল, বলো। হৃদকে দাঁড়াতে দেখে শশী লাজুক হাসলো। মাথার ঘোমটা টেনে আরো একটু নিচে নামালো। হেনা উঠে আসলো হৃদের মুখোমুখি হতে হতে বলল, কোথায় যাচ্ছিস? বাহিরে। কেন?
কাজ আছে। এত সকাল সকাল কি কাজে যাচ্ছিস? হেনা খানের কথায় হৃদ খানিকটা বিরক্ত হলো। সিরিয়াস মোমেন্টে সিরিয়াস কথা বলাটা হৃদের পছন্দ। ঘুরিয়ে পেঁচিয়ে কথা তার কোনো কালেই পছন্দ না। হৃদ বুঝতে পারছে হেনা খান কেন হৃদকে ডেকেছে। হৃদ নিজেও তার উত্তর দিতে প্রস্তুত। কিন্তু প্রশ্নদাতা যদি প্রশ্ন করতে গিয়ে এত তালবাহানা করে, তাহলে উত্তর করতে মজা পায় না সে। হৃদ অপর হাতের শার্ট একইভাবে টেনে কনুই অবধি গোটাতে গোটাতে বলল, পয়েন্টে আসো দাদি, কি চাও? হৃদের সরাসরি কথায় হেনা খান কয়েক সেকেন্ডের জন্য চুপ হয়ে গেল। এর আগে যতবার হৃদের বিয়ে নিয়ে কথা হয়েছে, ততবারই হৃদ রাগ করে বাড়ি ছেড়ে চলে গিয়েছে। এবারও যদি তাই হয়, তাহলে উনার ছেলে নিহাল খুব রেগে যাবে ওনার ওপর। কারণ সামনে ইলেকশন। এই মুহূর্তে হৃদের প্রয়োজন নিহালের খুব বেশি। আবার খানবাড়ির গুরুজন হিসেবে হৃদের বিয়ের ব্যাপারটা তো ওনার দেখা উচিত, তাই না? বাপ মা তো ছেলের বিয়ে নিয়ে কোনো কথাই বলে না। ছেলে বিয়ে করবে কিনা, ছেলের বয়স হয়ে এইসব দেখার জন্য প্রয়োজন মনে করে না দুজনের একজনও। এই জন্য মূলত হ্যানা খান সবসময় আগ বাড়িয়ে হৃদকে নিয়ে টেনশন করতে হয়। একটা ৩০ বছরের দামড়া ছেলে চোখের সামনে ঘুরছে বিয়ে না করে, অথচ এতে কারো মাথা ব্যথা নেই। আর থাকবেই বা কি করে? হৃদের বাবা মার সাংসারিক যে অবস্থা, এতে হৃদের বিয়ে করতে মন চাইবে কখনো? হৃদের বাবা মা তো দুজনে ভালোবেসে বিয়ে করেও আজ ১৫ বছর ধরে আলাদা থাকে। এমনকি এই ১৫ বছরে দুজন একে অপরের চেহারা পর্যন্ত দেখে না। সংসার করবে তো দূর, এই নিয়ে কত ঝামেলা হলো। দুজনকে একত্রে করতে চাইলো, কিন্তু কেউ রাজি হলো না। আবার কেউ কাউকে তালাকও দিবে না, সম্পর্ক ছিন্নও করবে না। দূরে থাকবে, তারপর দুজন একই সম্পর্কে থাকবে না। এটা কেমন যুক্তি তিনি আজও বুঝে উঠতে পারেননি। কত বছর কত সময় উনি নিহাল সুফিয়াকে বিভিন্নভাবে বুঝিয়েছেন সব ভুলে আবারও একত্রে সংসার করতে। শেষ পর্যন্ত কেউ মানেনি, শুধু দুজন দুজনের ব্যাপারে চুপ থাকে। সবশেষে যখন হৃদের বাবা মার সম্পর্কটা ঠিক করতে পারছিল না, তখন হ্যানা বলেছিল একসঙ্গে থাকতে না চাইলে দুজন ডিভোর্স দিয়ে আলাদা হয়ে যেতে। এতে কেউ রাজি হলো না। এজন্য হ্যানা খান চাই অন্তত হৃদ সুন্দর একটা সংসার করুক, খান বাড়িটা আবার পরিপূর্ণ হোক। আর কত একা একা কাটাবেন তিনি? আমরা তোকে বিয়ে করাতে চাই। শার্টের হাতা পুলড করা শেষে হৃদ দুহাত পকেটে গুজতে গুজতে বলল, সেটা তো আমিও চাই। হৃদের কথায় খুশিতে উৎফুল্লতা দেখা গেল হ্যানা খানের মাঝে। সত্যিই তুই করবি? তোমরা করাতে চাইলে করব। আমরা তোর জন্য মেয়ে ঠিক করেছি। মেয়েকে? হৃদের কথায় পারভিন শেখ শশীকে উঠে হ্যানা খানের পাশে গিয়ে দাঁড়াতে ইশারা করলো। ইশারা অনুযায়ী শশী লাজুক ভঙ্গিতে উঠে দাঁড়ালো, কিন্তু হ্যানা খানের কাছে পৌঁছানোর আগেই হ্যানা শশীর দিকে আঙুল তুলে হৃদকে দেখিয়ে বলল, আমরা তোর জন্য ওকে পছন্দ করেছি, তোর পছন্দ না? হ্যানা খানের কথার পৃষ্ঠে উত্তর না দিয়ে বরং পাল্টা প্রশ্ন করে বলল হৃদ, আমি পছন্দ করলে বিয়ে কনফার্ম? হ্যানা খান খুশিতে সম্মতি দিয়ে তাড়াহুড়োই বলল, হ্যাঁ হ্যাঁ। হৃদের কথায় আরাফ খান জহির দৃষ্টিতে হৃদের দিকে তাকালো। উনার ধারণা মতে এতক্ষণে হৃদের প্রচন্ড রকমের বাড়াবাড়ি রাগ করার কথা, অথচ সেই হৃদ রাগারাগি না করে উল্টো বিয়ের জন্য আপোষে রাজি হয়ে যাচ্ছে দেখে উনার সন্দেহ হলো। তখনই শোনা গেল হৃদের কথা। হৃদ হ্যানা খানকে সম্মতি দিতে দিতে বলল, ঠিক আছে, তোমাদের পছন্দকেই আমি পছন্দ করলাম, তবে এটাই লাস্ট। বারবার কিন্তু মেয়ে পছন্দ করতে পারবো না। হৃদের কথায় হ্যানা খান তাড়াহুড়োই বলল, না না, বারবার তোকে মেয়ে পছন্দ করতে হবে না। তুই একবার পছন্দ করলেই হবে। আমরা তোর পছন্দেই বিয়ে করাবো। ওকে, ডান। কথাটা বলতে বলতে হৃদ হেনা খানের পাশ কাটিয়ে সামনে এগোলো। উপস্থিত সবাই উৎসুক খুশি মনে তাকিয়ে শশীর দিকে। এই হয়তো হৃদ শশীকে পছন্দ করবে। শশী মাথায় ঘোমটা টেনে মায়ের সম্মুখে দাঁড়িয়ে লাজুক ভঙ্গিতে। হৃদ এগিয়ে এসে শশীকে পেরিয়ে সোফায় বসে থাকা মায়ের হাত টেনে দাঁড় করালো। থুতনি চেপে মায়ের মুখটা ওপরে তুলে এদিক সেদিক ঘুরিয়ে মনোযোগ দিয়ে দেখতে দেখতে হেনা খানের উদ্দেশ্যে বলল, এই মেয়েকেই তো আমার জন্য পছন্দ করেছো দাদি, তাই না? চেহারা তো ঠিকঠাকই লাগছে, খারাপ না, পছন্দ হবার মতো। তবে বিনা কারণে চোখ থেকে একটু বেশিই পানি পড়ে মনে হয়। বাকি সব ঠিক আছে। তোমাদের পছন্দই আমার পছন্দ দাদি। ফাহাদের ছোট শালীকেই বিয়ে করব, ডান। তোমরা কথা বলো, আমি রাজি। হৃদের কথায় হেনা খান সহ উপস্থিত সকলেই তবদা খেয়ে দাঁড়িয়ে। মুক্তা ডাইনিং এর পাশে মিষ্টির প্লেট নিয়ে স্তব্ধর ন্যায় দাঁড়িয়ে আতঙ্কিত চোখে হৃদ মায়ের দিকে তাকিয়ে। ততক্ষণে হৃদে যত্ন সহকারে মায়ের চোখের পানি মুছে দিচ্ছে। শশী বা অন্য কেউ হৃদকে কিছু বলবে, তার আগে হেনা খান দ্রুততায় এগিয়ে এসে হৃদকে শুধাতে চাইল। হৃদ শশীর জায়গায় ভুল করে মায়াকে পাত্রী মনে করেছে, সেটা বোঝাতে চেয়ে বলতে চাইল, হৃদ তোর ভুল হচ্ছে, আমরা ফাহাদের শালীকে না, শশীকে তোর।
হ্যানা খানের কথা শেষ করার আগে হৃদ বিরক্ত নিয়ে বলল, দাদি, বারবার মেয়ে পছন্দ করতে পারবো না। একবার করেছি, এটাই শেষ। বিয়ে করতে হলে ফাহাদের শালিকেই করব, নয়তো বিয়ে ক্যান্সেল। এবার বলো তোমরা কি চাও, ইয়েস অর নো? হৃদের কথায় শশীর মধ্যে অস্থির উত্তেজনা দেখা গেল তৎক্ষণাৎ। প্রিয় কিছু হারানোর ভয়ে শশী এগিয়ে গেল হৃদের দিকে। অস্থির ভঙ্গিতে হৃদের হাত টেনে কিছু বলতে চাইলে হৃদ শশীকে বাধা দিয়ে রাগে কটমট করে বলল, ডোন্ট টাচ, স্টে হেয়ার। অস্থির তোলপাড় শশী হৃদকে বোঝাতে চেয়ে উত্তেজনায় বলতে লাগলো, তোমার সাথে আমার বিয়ের কথা হচ্ছে, তাহলে তুমি মায়াকে কেন এসবের মাঝে টানছো? পরিবারের সবাই আমাকে পছন্দ করেছে, মায়াকে না। শশীর কথায় হৃদ বিরক্ত নিয়ে বলল, বিয়ে আমি করব, সংসার করবও আমি। আর আমার বউ পছন্দ করবে অন্য কেউ? কেন? আমার কি চোখ নেই? অন্ধ মনে হয় তোর? হৃদের শক্ত গলার কথায় শশীর চোখ টলমল করে ওঠে কান্নায়। মায়া ভয়ে ভয়ে ঘাড় ঘুরিয়ে একবার মুক্তাকে দেখে নিল, মূলত মুক্তা এই দিকেই তাকিয়ে। হৃদ যে কোনো সময় দুজনের বিয়েটার কথা বলে দিতে পারে সবাইকে, তখন হয়তো সবাই খেপে যেতে পারে, সেই ভয়ে মায়া হৃদের দিকে চেপে গেল। হৃদের শরীর ঘেঁষে নতমস্তিষ্ক হয়ে দাঁড়ালো। টান টান উত্তেজিত পরিস্থিতিতে মায়া হৃদের দিকে চেপে যাওয়ার বিষয়টা হয়তো তেমন কেউ লক্ষ্য করেনি, তবে চতুর মুক্তা ঠিকই লক্ষ্য করলো। নাক মুখ শক্ত করে মায়ের দিকে তাকিয়ে রইল ক্ষিপ্ত ভঙ্গিতে। নিজের শ্বশুর বাড়িতে নিজের বোনকে নিয়ে এত কাহিনী হবে সেটা ঘুণাক্ষরেও ধারণাতে ছিল না মুক্তার। যদি থাকতো তাহলে এসব কখনোই হতে দিত না সে। শশী আকুতি স্বরে বলল, সবার তো আমাকে পছন্দ হৃদ। শশীর কথায় হৃদ বিরক্ত প্রকাশ করে বলল, তাহলে সেটা তাদেরকে গিয়ে বল, আমার কাছে কি? আমি তো তোকে পছন্দ করি নাই। আমাকে পেইন কেন দিচ্ছিস? যা সর। থমথমে পরিস্থিতিতে সকলেই স্তব্ধ, হতবাক হয়ে হৃদের দিকে তাকিয়ে। হ্যানা খান বিস্ফোরণের জায়গায় দাঁড়িয়ে রইল শক্ত হয়ে। হৃদ হঠাৎ করে এমন কিছু বলবে সেটা অবিশ্বাস্য ছিল সবার কাছে। হৃদ বিয়ে করতে না করলে সেটা হয়তো স্বাভাবিক ছিল, কিন্তু শশীর জায়গায় মায়াকে পাত্র হিসাবে টেনে আনাটা ছিল সবচেয়ে বড় চমক সবার জন্য। যে আরাফ খান সকাল পর্যন্ত হৃদকে অবিশ্বাস করেছিল হৃদ একা বিয়ে করতে পারবে না বলে, সে আরাফ খানও এই মুহূর্তে অবিশ্বাস্য থমকে দাঁড়িয়ে। এরই মাঝে মেয়ের কান্না দেখে এগিয়ে আসলো শশীর মা সালমা বেগম। তিনি শশীর কাঁধ জড়িয়ে হৃদকে রাগান্বিত গলায় বলল, হৃদ, তুমি এবার বাড়াবাড়ি করছো। আমার মেয়ের সাথে এত বছর প্রেম করে বিয়ের প্রলোভন দেখিয়ে এখন বিয়ের জন্য অন্য মেয়েকে পছন্দ করবে, সেটা তো হবে না। আমরা কেউ সেটা মেনে নিব না। তোমার বিয়ে হলে শশীর সাথেই হবে। এটা নিয়ে দুই পরিবারের মধ্যে কথাও হয়ে আছে অনেক আগে থেকে। এখন তুমি বিয়ের থেকে পিছুপা হতে পারবে না। প্রথমত আপনি ঠিক করবেন না আমি কাকে বিয়ে করব না করব সেটা। আমার মন, আমার আর্জি। আমি কাকে বিয়ে করব সেটা আমি ঠিক করব, নট ইউ। আই এম নট ইন্টারেস্টেড। হৃদ, এবার কিন্তু তুমি বেয়াদবি করছো। আমি তোমার খালা হই। হৃদ নিজের রাগ কন্ট্রোল করতে চেয়ে এক হাতের মুঠোয় মায়ের একটা হাত চেপে অপর হাতটা পকেটে ঢুকাতে ঢুকাতে হেয়ালি ভঙ্গিতে বলল, দেখো খালা, বেয়াদবির জন্য সমাজে আমি এমনি বদনাম। নতুন করে কিছুই গায়ে লাগে না। তারপরও তোমাকে বলছি, আমাকে জোরাজোরি তো আমার বাপ মাও করে না। সেক্ষেত্রে তুমি খালা হও, মানে মার বোন। তাই বলছি, আমার থেকে দূরে থাকো, নয়তো আমি বেয়াদবি করতে বসলে তুমি কিন্তু পার পাবে না খালা। হৃদের কথায় তেলে বেগুনে জ্বলে ওঠার মতো ফুঁসে উঠল সালমা বেগম। হৃদকে মায়ের হাত চেপে ধরতে দেখে ওনার রাগে যেন ঘি পড়ল। তিনি রাগের বশবর্তী হয়ে হৃদের পিছনে মায়াকে দেখে হৃদকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ের সাথে কি চলে তোমার? ছোটলোক ঘরের মেয়েরা টাকা চিনে, সেই জন্য তোমার মতো বড়লোক ছেলেকে ফাঁসাতে চাইছে। যেমন করে ফাহাদকে ফাঁসিয়ে বিয়ে করেছ ওর বোন। তুমিও ভুল করছো হৃদ। এসব মেয়েদের থেকে বেরিয়ে আসো, এখনো সময় আছে। সালমা বেগমের কথায় মুহূর্তে মায়া সকলের দৃষ্টির কেন্দ্রবিন্দু হয়ে উঠল। মুহূর্তে সকলে তাকালো হৃদের পেছনে আশ্রয় নেওয়া মায়ের দিকে। মুক্তার আগে কটকট করে উঠল সালমা বেগমের কথায়, কিন্তু শ্বশুরবাড়ি হওয়ায় দাঁত কামড়ে রাগ কন্ট্রোল করতে চাইল। তীব্র অপমানের কথাগুলো বেশ আত্মসম্মানে লেগেছে মুক্তার। সে সে পারছে না রাগে ট্রেতে রাখা সবকিছু নাস্তা উল্টে ফেলে দিয়ে মায়াকে নিয়ে এখান থেকে চলে যেতে। একঘর মানুষের সামনে হৃদের ওইভাবে শ্বশুরের জায়গায় মায়াকে পছন্দ করাটা মোটেও ভালো লাগেনি মুক্তার। দ্বিতীয়ত মায়া এখন হৃদের পাশে চুপ করে দাঁড়িয়ে আছে বলে সালমা বেগম মুক্তার পরিবারকে অকারণে টেনে এনে অপমান করছে। মায়া সালমা বেগমের অপমানে ফুপিয়ে কেঁদে উঠতেই হৃদ দৃষ্টি ঘুরিয়ে মায়াকে দেখে আনার তাকালো সালমা বেগমের দিকে। তপ্ত মেজাজে দুহাত মুষ্টিবদ্ধ করে হেনা খানের উদ্দেশ্যে চেঁচিয়ে বলল হৃদ, দাদি, তোমার মেহমানদের সামলাও, নয়তো আমাকে সামলানো তোমার দায় হয়ে যাবে।
আমার মোটেও পছন্দ না কেউ আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সামনে আমার বউকে অপমান করবে। সেই রাইট আমি কাউকে দেইনি। হৃদের কথায় কেউ কিছু বলবে তার আগে হেনা খান অবিশ্বাস্য গলায় হৃদকে শুধিয়ে বলল, বউ মানে? কে বউ? মায়ের সাথে তোর সম্পর্ক আছে হৃদ? হৃদের মেজাজ বরাবরই ক্ষিপ্ত হচ্ছে সালমা বেগমের কথায়। এর মাঝে হৃদ বারবার মায়াকে নিজের বউ বলে দাবি করার পরও কেন সবাই হৃদকে এই প্রশ্ন করছে সেটা বুঝতে পারছে না সে। সে তো শুরু থেকেই বলছে মায়া তার বউ। তাহলে কেন সবাই অবুঝের মতো হৃদের থেকে একই কথা শুনতে চাচ্ছে? হৃদ ক্ষিপ্ত মেজাজে বলল, বাল, একই কথা কতবার বলবো? শি ইজ নট মাই গার্লফ্রেন্ড, শি ইজ মাই ওয়াইফ, উই আর ম্যারিড। হৃদের কথায় উত্তপ্ত পরিবেশটা কয়েক সেকেন্ডের জন্য হঠাৎ নিস্তব্ধ নিশ্চুপ হয়ে গেল। ঘর ভর্তি মানুষ শুধু একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করলো। মায়ের হৃদের কথায় মুহূর্তে দু হাতে হৃদের এক হাত আঁকড়ে ধরল ভয়ে। হেনা খান এই মুহূর্তে কিছু বলার মতো ভাষা পেল না। ওনার শুধু মনে হলো এই মুহূর্তে পরিস্থিতি শান্ত করার দরকার, নয়তো বিশাল বড় ঝামেলা হতে পারে। হেনা খানের এগিয়ে আসার সঙ্গে সঙ্গে আরাফও এগিয়ে আসলো পরিস্থিতি সামলাতে। হৃদ যদি মায়াকে পছন্দ করে তাহলে এই বিষয়ে ওনারা পারিবারিকভাবে পরে কথা বলে নেবে। তারপরে এই মুহূর্তে অন্তত পরিস্থিতি সামলানো দরকার। শশী মায়া দুজনই কাঁদছে, সালমাও রেগে আছে। সবচেয়ে বড় কথা হলো হৃদ যদি এর থেকে বেশি রেগে যায় তাহলে ভয়ানক তাণ্ডব হবে বাসায়। হেনা খান আরাফ খান এগিয়ে আসার মধ্যেই সালমা বেগম ক্ষোভে থাবা মেরে মেয়েটাকে টেনে হৃদের থেকে আলাদা করতে চেয়ে বলল, সব দোষ এই নষ্টামের। বড়লোক ঘরের ছেলেদের মাথা চিবিয়ে খেতে পারে এরা ভালো। এক বোন ফাহাদকে ফাঁসিয়ে বিয়ে করেও শান্তি হয়নি এদের। এখন ছোট বোনকে লেলিয়ে দিয়েছে বড় ভাইয়ের মাথা খেতে। এদের মা বাবা ব্যবসা শুরু করেছে মেয়েদের দিয়ে। কথাগুলো বলতে বলতে মায়াকে হৃদের পাশ থেকে টেনে নিজের কাছে নিতে চাইলে মুহূর্তে বাধা দেয় হৃদ। এতক্ষণে একটা ছেলে হলে হৃদ চিবিয়ে খেয়ে ফেলতো, কিন্তু মেয়ে বলে বেঁচে গেল সালমা বেগম। মায়াকে হৃদের পাশ থেকে টেনে বের করতে চাইলে মুক্তা আতঙ্কিত ভঙ্গিতে এগিয়ে আসলো বোনকে বাঁচাতে। হাতে ছিল ট্রে ট্রলি। তাড়াহুড়োয় সেটা রেখে আসতে ভুলে গেছে ও। দুহাতে ট্রে ট্রলি ধাক্কা দিয়ে ড্রয়িং রুমে রেখে এগিয়ে গেল মায়াদের কাছে। সেখানে পূর্ব থেকে সালমা বেগম মায়ের হাত আর হৃদ সালমা বেগমের হাত চেপে দাঁড়িয়ে। এর মাঝে হুট করে মুক্তা ঢুকে দুজনের হাত মায়ের থেকে ছাড়াতে ছাড়াতে শক্ত গলায় সবার উদ্দেশ্যে বলল, প্লিজ আমার বোনকে নিয়ে কেউ তামাশা করবেন না। আমার বোন কারো বউ নয়। আর না আমরা কেউ আপনাদের বাড়ির ছেলের সঙ্গে বোনকে বিয়ে দিতে বসে আছি। মায়ের বিয়ে আমরা অলরেডি ঠিক করে রেখেছি, এই মাসেই বিয়ে হবে। তাই দয়া করে কেউ আমার বোনকে নোংরামিতে জড়াবেন না প্লিজ। মুক্তার কথায় হৃদের উত্তাপ মেজাজ আরো খিচে গেল রাগে। শরীরের রক্ত টকবক করে উঠল ক্ষোভে। এই মুহূর্তে সবগুলো মেয়ে না হলে, ছেলে হলে এতক্ষণে হৃদের হাত উঠে যেত। রক্তারক্তির এক ধাপ পার করতো হিংস্রতায়। তারপরও হৃদ কিছু করবে বা বলবে, তার আগে সালমা বেগমের পরপর মুক্তা ঢুকে গেল মাঝে। কিন্তু হিংস্রত্ব হৃদ খান তখনও এক হাতে মায়ের হাত শক্ত করে চেপে। সালমা বেগম মুক্তার কথা শুনে মায়ের হাত ছেড়ে দিতে দিতে মুক্তাকে অপমান করে বলল, তাহলে বলতে হবে তোমরা ডিগ্রি করে রেখেছো ছেলেদের পটাতে। তোমার বোনের বিয়ে ঠিক হওয়ার পরও আমাদের বাড়ির ছেলের সাথে নোংরামিতে জড়িয়ে পড়েছে। এসব আপদ আর খানবাড়িতে ঢুকাবে না কখনো তুমি। অতিরিক্ত রাগে হৃদের শরীর কাঁপছে ক্ষণে ক্ষণে। হাতের রক ফুলে কপালে শিরা পর্যন্ত দপদপ করছে কন্ট্রোল করতে না পেরে। মুক্তার নিজেরও রাগে কষ্টে চোখে পানি চলে আসে মায়াকে জড়িয়ে ওর পরিবারকে এত অপমান করায়। মুক্তার আগে আরো কিছু বলতে গিয়েও বলল না। দাঁত কামড়ে শুধু এখান থেকে মায়াকে নিয়ে চলে যেতে চাইলো। অথচ মায়া তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সালমা বেগমের কথা শুনে। মায়ের হাতটাও লাল হয়ে উঠেছে হৃদের হাতের মুঠোয় পিষে। মুক্তা সালমা বেগমকে এড়িয়ে মায়ের অপর খালি হাতটা টেনে নিজের সঙ্গে নিয়ে যেতে চেয়ে রাগান্বিত গলায় বলল, তুই আমার সাথে আয় মায়া। বলে মুক্তা মায়ের হাতটা টেনে নিজের সাথে নিয়ে যেতে চাইলে পারল না। হঠাৎ হাতে টান পড়ল। বাধা পেয়ে মুক্তা রাগান্বিত অশ্রু ভেজা চোখে পেছনে তাকাতেই দেখল মায়ের একটা হাত তখনও হৃদের হাতের মুঠোয় চেপে দাঁড়িয়ে, যার জন্য সে বাধা পাচ্ছে। মায়ের কাঁদতে কাঁদতে হিসকি উঠে গেছে ততক্ষণে, কিন্তু হৃদকে এই মুহূর্তে বলতে পারছে না হাতটা ছেড়ে দিতে। কারণ হৃদের রাগের ঠাহর মায়ের নিজের হাতের উপর করতে পারছে। দ্বিতীয়ত মায়া চাই এই পরিস্থিতিটা মায়ের হৃদের পাশে দাঁড়িয়ে ভালো মন্দ দুজন একত্রে ফেস করুক। সেই জন্য মায়া কাঁদতে কাঁদতে মুক্তাকে কোনো রকমে বলতে চাইল, আমি যাব না আপু, আমি। মায়ের বাকি কথা শেষ করার আগে ঠাস করে শব্দ হলো। ড্রয়িং রুম ভরপুর মেহমানদের সামনে মুক্তা মায়াকে ঠাস করে থাপ্পড় মারতেই মায়া তাল সামলাতে না পেরে মুখ থুবড়ে পড়ল হৃদের পায়ের ওপর। এক হাত তখনও হৃদ শক্ত করে চেপে। মায়ের অপর হাতে হৃদের পা আঁকড়ে ফ্লোরে বসে তীব্র অপমানে হু হু শব্দ করে কেঁদে উঠল তক্ষুনি হৃদের পা জড়িয়ে। অথচ হৃদ জায়গা থেকে নড়ল না, আর না মায়াকে টেনে তুলল।
হেনা খান, জুই ও ফাহাদের মা আহাজারি করে তৎক্ষণাৎ এগিয়ে আসলো মায়াকে ধরতে। রাগান্বিত হৃদ রাগে ষোলকলা পূর্ণ হলো মুক্তার থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে। হেনা খান আহাজারি করে মায়াকে ধরার আগে দ্বিতীয়বারের মতো ঠাস করে শব্দ হলো। এতে পুরো ঘর থমকে গেল শশীকে ফ্লোরের ওপর লুটিয়ে পড়তে দেখে। হৃদের শক্তপোক্ত হাতের কঠিন থাপ্পড়ে শশীর মাথা ঘুরে উঠল তক্ষণি। ঝাপসা চোখে থ মেরে বসে রইল কয়েক সেকেন্ড। ঠোঁট দিয়ে তাজা গরম রক্ত গড়িয়ে পড়তে শব্দ করে কেঁদে উঠল শশী। সালমা বেগম মেয়ের অবস্থা দেখে তৎক্ষণাৎ চিৎকার করে জাপটে জড়িয়ে ধরল শশীকে। ততক্ষণে পারভিন শেখ আর হেনা খান থমকে দাঁড়িয়ে গেল। জুই মায়াকে টেনে তুলে নিল নিজের কাছে। সালমা বেগম বা অন্য কেউ হৃদকে কিছু বলবে তার আগে হৃদের হিংস্রতা প্রকাশ পেল ভাঙচুরে। হৃদ রাগে হিতাহিত অজ্ঞ হয়ে তৎক্ষণাৎ লাথি মেরে উল্টে ফেলল মুক্তার রাখা ট্রে ট্রলিটি। তার পর মুহূর্তে দুহাত মুষ্টিবদ্ধ করে গলা ফাটিয়ে গর্জনের চিৎকারে ডাকলো ফাহাদকে। ফাহাদ! ফাহ ফাহাদ! হৃদের চিৎকার উত্তাপে ঝংকার তুলল খানবাড়ির দেওয়ালে দেওয়ালে। প্রতিটি জিনিস যেন হৃদের চিৎকারের সঙ্গে কম্পিত হলো। উপস্থিত সবাই ভয়ার্ত মুখে থ মেরে দাঁড়িয়ে। ফাহাদ হৃদের গর্জে চিৎকারে বাহির থেকে উত্তেজনায় দৌড়ে আসলো ড্রয়িং রুমে। ফাহাদের পেছন পেছন আয়ন, রাদীপ, আসিফ সহ নিহাল খানও দৌড়ে আসলো উত্তেজনায়। ফাহাদ ড্রয়িং রুমে উপস্থিত মানুষের ভিড় দেখে ভয়ার্ত মুখে দৌড়ে গেল হৃদের দিকে। কি হয়েছে জানতে চেয়ে বলতে চাইল, কি হয়েছে ভাই, ডেকেছো? ফাহাদের কথা শেষ করার আগে হৃদ বগল থাবা বসালো ফাহাদের শার্টের কলারে। দুহাতে ফাহাদের কলার চেপে হৃদের মুখোমুখি টেনে হিংস্র প্রকাশ করে রাগে রিরি করে দাঁত পিষে বলল, তোর বউরে সামলা ফাহাদ, নয়তো আমাকে সামলানো তোর দায় হয়ে যাবে। হৃদের হিংস্রতাতে আয়ন, রাদীপ এগিয়ে আসলো হৃদকে বাধা দিতে। দুপাশে থেকে দুজন হৃদকে আঁকড়ে ধরে ফাহাদকে ছাড়ানোর চেষ্টা করে রাদীপ উত্তেজিত ভঙ্গিতে বলল, ভাই, ভাই কি হয়েছে তোমার? প্লিজ শান্ত হও তুমি। বাবা এদিকে আসো তুমি, ভাইয়াকে বুঝাও। নিহাল খান তখনও জায়গায় দাঁড়িয়ে। মূলত তিনি বুঝতে পারছেন এখানে কিছু একটা হয়েছে, যার জন্য হৃদ এতটা হাইপার হয়ে গেছে। তিনি হৃদকে না থামিয়ে জায়গায় দাঁড়িয়ে রইল। পরিস্থিতি জানতে আরাফ খানের দিকে তাকালে তক্ষুনি শোনা গেল ফাহাদের ভয়ের জড়সড় কণ্ঠ। হৃদকে বলল, কি হয়েছে ভাই, আমাকে বলো। মুক্তা বেয়াদবি করছে কোনো? আয়ন, রাদীপ দুজনই হৃদের থেকে রাদীপকে আলাদা করলো। নয়তো দেখা গেল অকারণে হৃদের রাগে শিকার হয়ে যাবে ফাহাদ। হৃদ গর্জে উঠে আবারও বলল, আমার সামনে দাঁড়িয়ে আমার বউকে মারার সাহস তোর বউকে কে দিছে? হেনা খান হৃদকে শান্ত করতে বোঝানোর উদ্দেশ্যে বলল, হৃদ, ওরা দুজন বোন হয়, মুক্তা মায়াকে মারতে পারে এত। হেনা খানের কথা শেষ হওয়ার আগেই হৃদ আবারও গর্জে বলল, বোন হবে নিজের বাড়িতে, আমার বাড়িতে সে শুধু আমার বউ, অন্য কারো বোন নয়। আমার সামনে আমার বউকে থাপ্পড় দেওয়ার মানে সে থাপ্পড়টা আমার বউকে নয়, আমাকে মেরেছে। আমি আমার বিয়ের জন্য কাউকে কৈফিয়ত দিতে আসেনি, আর না সম্মতি নিতে চাইছিলাম। আমার বিয়ে নিয়ে কারো ইন্টারফেয়ার্স সহ্য করব না আমি। এটাই লাস্ট বার দাদি। এরপর কেউ আমার বউ কিংবা আমার সম্পর্কের দিকে আঙুল তুললে আমি কাউকে ছাড় দিব না দাদি। আর সেটা তুমিও তোমার আত্মীয়দেরকে বোঝাও। যদি বিষয়টা আমার বোঝাতে হয় তাহলে কিন্তু খুব খারাপ হবে দাদি। হৃদের উত্তাপ রাগে রিরি করছে। নিহাল খান সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরে হৃদের উদ্দেশ্যে গম্ভীর গলায় বলল, হৃদ শান্ত হও, আমি দেখছি বিষয়টা, তুমি যাও। পর মুহূর্তে নিহাল খান ফাহাদের মাকে উদ্দেশ্য করে একই গম্ভীর গলায় বলল, পারভিন, তোর ছেলের বউকে নিয়ে যা, মেয়েটা কাঁদছে, ওকে ফ্রেশ করা। সে যদি তুমি হৃদের বউকে নিয়ে তোমার ঘরে যাও। আম্মু তুমি সালমা আর ওর মেয়েকে নিয়ে ওদের ঘরে যাও। বাকিরা সবাই আপনারা যার যার ঘরে যান। এই বিষয়টা আপাতত এখানেই শেষ। আমি আমার ছেলের বিয়ে সম্পর্কে এর আগে থেকেই জানতাম। আমাদের পারিবারিক ম্যাটার ছিল বলে সবার সামনে আমি এই বিষয় নিয়ে কথা বলতে চাইনি। কিন্তু এর মানে এই না যে আপনারা আমার ছেলে বা ছেলের বউয়ের দিকে আঙুল তুলবেন। সেই রাইট আমি কাউকে দেইনি। আমার ছেলের বউ এই খানবাড়ির ইজ্জত। আর আমাদের বাড়ির ইজ্জতে আঘাত হানলে আমি নিহাল খান অবশ্যই চুপ থাকবো না। আপনারা এখন যার যার রুমে যান প্লিজ। নিহাল খানের কথায় সালমা বেগম কিছু বলতে চাইলে নিহাল খান হাত তুলে থামিয়ে দেন মুহূর্তেই। এর মানে তিনি এই মুহূর্তে কোনো কথা শুনতে ইচ্ছুক নয়। ড্রয়িং রুমের সবাই যে যার রুমের দিকে যেতে লাগলো। তার আগেই হৃদ রেগেমেগে খানবাড়ির ড্রয়িং রুম ত্যাগ করলো বাহিরের দিকে যেতে যেতে। হৃদের পিছন পিছন আয়ন, রাদীপ, আসিফ দৌড়ালো। ফাহাদ বোকার মতো মুক্তার দিকে তাকিয়ে। মুক্তাকে কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলেছে ততক্ষণে। মুক্তাকে নিয়ে ফাহাদের মা রুমের দিকে যেতে চাইলে ফাহাদও ওদের পিছন পিছন গেল। মুহূর্তের মাঝে পুরো ড্রয়িং রুম খালি হয়ে গেল। নিহাল খান ঘড়ির সময়টা দেখে নিল এক পলক।
সকাল 10:27। 11টার ভিতরে আলোচনা সভায় উপস্থিত থাকতে হবে ওনার হৃদকে নিয়ে। গম্ভীর নিহাল খান ভারী নিঃশ্বাস ফেলে তিনিও বাহিরের দিকে হাঁটল। গাড়িতে উঠতে উঠতে আসিফ কল দিয়ে বলল, হৃদকে বলো 11টার ভিতর সভায় উপস্থিত থাকতে আসিফ। আসিফের তৎক্ষণাৎ উত্তর আসলো, জি স্যার, ভাই আসবেন। ওকে। দীর্ঘ সময়ে কান্নার দরুন দু চোখ ফুলে উঠেছে মুক্তার। রক্তিম চেহারায় ফোন কানে চেপে বসে বিছানায়। ফাহাদ পাশেই বসা নিরুপায় হয়ে। বউকে সান্ত্বনা দেওয়ার ভাষা তার এই মুহূর্তে নেই। মুক্তার অঝরে কান্নায় একটা সময়ে ফুপানিতে পৌঁছালো। তারপরও বারবার কল মিলালো আরিফকে। রাগ, অপমান, কষ্ট সংমিশ্রণে যখন তুঙ্গে তখনই ওপাশ থেকে কল রিসিভ করলো আরিফ। হ্যালো বলার আগেই মুক্তা অঝরে কান্নার শব্দে উত্তেজিত হলো আরিফ। অস্থিরের ন্যায় জানতে চাইলো, কিছু হয়েছে? আপনজনের গলা শুনতে পেয়ে মুক্তা আরো ফুপাতে লাগলো। অস্থির আরিফ বারবার জানতে চাইলো, কি হয়েছে তোর? এভাবে কাঁদছিস কেন? আমাকে বল, ফাহাদ কিছু বলেছে তোকে? মুক্তার অঝরে কান্নার দরুন কথা আটকে আসলো ফুপানিতে। ফুপাতে ফুপাতে বলল মুক্তা, ভাই, ভাই। সারাদিন পর মাত্র বাসায় ফিরেছিল আরিফ। গরমে ঘামন্ত শরীর, বসার ঘরের ফ্যান চালিয়ে সবে সোফায় বসেছে সে। হাতে তখনও নিজের পাসপোর্টের সাথে আরও বেশ কিছু ডকুমেন্টস চাপা। এরই মাঝে মুক্তার ফোন পেয়ে অস্থির উত্তেজিত হলো আরিফ বোনের কান্নায়। হাতের কাগজগুলো সেইভাবে এলোমেলো সোফার উপরে রেখে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো অস্থির ভঙ্গিতে। মুক্তার ভাই ভাই বলে কান্নার ফুঁপানিতে বাসার চাবি পুনরায় মুঠোয় নিতে নিতে উত্তেজিত ভঙ্গিতে মুক্তাকে শুধিয়ে আরিফ বলল, কি হয়েছে তোর? এভাবে কাঁদছিস কেন? ওই বাড়ির মানুষ তোকে কিছু বলেছে মুক্তা? তোর শ্বশুর শাশুড়ি বা অন্য কেউ? ফাহাদ তোর গায়ে হাত তুলেছে? না ভাই। তাহলে এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে আমাকে বল। আরিফের ভরসা পেয়ে মুক্তা ফুপাতে ফুপাতে বলল, ভাই, ভাই, মায়া বিয়ে করে ফেলেছে আমার ভাসুরের সাথে। কথাটা বলে মুক্তা আবারও ফুফাতে লাগলো, অঝরে কান্নায়। অথচ মুক্তার মুখে মায়ার বিয়ের সংবাদ শুনে আরিফের মাঝে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। বরং এতক্ষণ মুক্তাকে নিয়ে যে অস্থিরতা আর ভয় আরিফের মাঝে ছিল, সেটা যেন এক মুহূর্তে গায়েব হয়ে গেল। আরিফ মুক্তার কথা শুনে পুনরায় জায়গায় বসে পড়ল। দীর্ঘশ্বাস গোপন করে শান্ত হলো। ছোট করে উত্তর দিয়ে বলল, ও। আরিফের শান্ত কণ্ঠ আর উদাসীন উত্তরে উত্তেজনা বাড়ল মুক্তার মাঝে। এত বড় একটা সংবাদ শোনার পর মুক্তার মতোই আরিফের মাঝেও একই অস্থির উত্তেজনা দেখা যাওয়ার কথা, অথচ সেই জায়গাতে আরিফ নিরুত্তর শান্ত। মুক্তা অস্থির ভঙ্গিতে বলল, তুমি ও বলছো ভাই? মায়া এত বড় একটা কাজ করলো আর তুমি শান্ত? তুমি জানো আমার শ্বশুরবাড়িতে এই মুহূর্তে কি ঝড় বয়ে গেছে? কত কিছু শুনতে হয়েছে আমাকে। আমার খালা শাশুড়ি বলে আমার বাবা মা নাকি মেয়ে দিয়ে ব্যবসা করে। এই জন্য প্রথমে আমি, তারপর মায়াকে লেলিয়ে দিয়েছেন আমার ভাসুরের পেছনে বড়লোক ছেলেকে পটাতে। আমরা ছোট লোক, ছোট জাতের মানুষ, টাকা পয়সা দেখি নাই, সেই জন্য বড়লোক ছেলেদেরকে পটিয়ে বেড়াই। তুমি মনে হয় শুনেছ আমার খালা শাশুড়ির মেয়ে শশী আপুর সাথে হৃদ ভাইয়ের ছোট থেকে বিয়ের কথা ঠিক ছিল। আজ পারিবারিকভাবে ওনাদের বিয়ের ডেট ফিক্সড হওয়ার কথা উঠলে হৃদ ভাই মায়ের সঙ্গে ওনার বিয়ের কথাটা সবাইকে জানায়। এরপর থেকেই বাড়িতে ঝামেলা হচ্ছে। আমার ভাসুর শশী আপুর গায়ে হাত তুলেছেন। এজন্য আমার শ্বশুরবাড়ির সবাই আমার ওপরে রেগে। তারা কেউ চাইছে না আমি মায়াকে নিয়ে এই বাড়িতে থাকি। এই প্রথম আমার শাশুড়ি আমাকে মায়ের জন্য কত কথা শুনিয়ে গেল। ওনাদের ভালো ছেলেটাকে মায়া পটিয়ে কিভাবে বিয়ে করে ফেললো, সেটা নিয়ে আমাকে কথা শুনিয়ে গেল। ভাই, ভাই, মায়া কেন এই কাজটা করলো? মায়ের জন্য এখন আমার সংসারটাও ভাঙতে বসেছে। মুক্তার দীর্ঘ কথায় আরিফ নিশ্চুপে শুনল। আরিফ আগে থেকেই জানতো এমন কিছু হবে। মায়ের জন্য মুক্তার সংসারে এফেক্ট হবে সেটাও জানে। কিন্তু যেটা হয়ে গেছে সেটা বলে আর কিছু করার নেই। বরং এই উত্তাপ পরিস্থিতি সামাল দিতে যা করণীয় তাই করতে হবে। আরিফ দীর্ঘশ্বাস ফেলে আবারও শান্ত কণ্ঠে মুক্তাকে বোঝাতে চেয়ে বলল, ফাহাদকে বল তোকে আর জুইকে আমার কাছে দিয়ে যেতে। তুই কিছুদিন আমার ফ্ল্যাটে থাক, দেখবি সবকিছু এমনি ঠিক হয়ে গেছে। আরিফের কথায় মুক্তা আতঙ্কিত গলায় বলল, আর মায়া, মায়াকে আনবো না ভাই? ও কই থাকবে? আরিফ আগের ন্যায় শান্ত কণ্ঠে বলল, মায়া ওইখানে থাক, তুই চলে আয় জুইকে নিয়ে। মায়ের চিন্তায় মুক্তা ফের বলল, না ভাই, আমি মায়াকে এখানে রেখে আসতে পারবো না। তুমি জানো না ভাই, আমার শ্বশুরবাড়ির সবাই আমার ওপর, মায়ের ওপর ভীষণ রেগে আছে। আর এই পরিস্থিতিতে যদি আমি ওকে সবার মাঝে একা ফেলে চলে যাই, তাহলে সবাই মায়াকে কি করবে তুই? আরিফ মুক্তার কথা শেষ করার আগেই বলল, কেউ কিছু করতে পারবে না। মায়া ওর জায়গায় আছে। তোকে যা বলছি তুই তাই কর। তুই জুইকে নিয়ে আমার কাছে চলে আয়। বাকিটা আমি দেখে নিব।
মুক্তা জেদ্দি গলায় বলল, কিন্তু ভাই মায়া, ওকে কিভাবে আমার শ্বশুরবাড়িতে রেখে আসবো? তোকে এত সব চিন্তা করতে হবে না। এটা তোর না মায়ের শ্বশুরবাড়ি। মায়াকে প্রোটেক্ট করার জন্য ওর হাজবেন্ড আছে। বরং তোর জায়গাটা ওই বাড়িতে শূন্য। তোর দিকে ওই বাড়ির সবাই সহজে আঙুল তুলতে পারবে, কিন্তু রিদ খানের বউকে কেউ কিছু বলার সাহস কেউ করতে পারবে না। সেই জন্য বলছি, এই পরিস্থিতিতে তুই ফেঁসে যাবি যদি এরপরও খানবাড়িতে থাকিস। তুই আমার কাছে চলে আয়, দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। রিদ খান নিজের বইয়ের হেফাজত করতে জানে। আরিফের কথায় মুক্তার কান্না থেমে গেল। থ মেরে রইল হতবাক হয়ে। ভেবে দেখল আরিফের কথাগুলো আসলেই সত্য। এই উত্তাপ পরিস্থিতিতেও কেউ মায়াকে কিছু বলতে যাচ্ছে না। আর না কেউ মায়াকে দোষী করছে। সবাই মুক্তাকেই দোষী করছে সবকিছুর জন্য। মায়ের হয়ে মুক্তাকে অপমান করছে বারবার। হয়তো হৃদের ভয়ে মায়াকে কেউ কিছু বলতে যাচ্ছে না। তাছাড়া মায়ের পক্ষে তো স্বয়ং নিহাল খানও দাঁড়িয়ে। মায়াকে খানবাড়ির ইজ্জত বলে দাবিও করেছেন তিনি। এত কিছুর পর অবশ্যই কারো সাহস হবে না এই মুহূর্তে মায়াকে কিছু বলতে যাবার। কিন্তু মুক্তার পেছনে কে আছে? ওর শ্বশুর শাশুড়ি আর না ওর স্বামী। ফাহাদ তো ভদ্র ছেলের খেতাব নিয়ে বসে অবশ্যই বইয়ের জন্য কথা বলার সাহস তার হবে না। সকল ঝড়ঝাপটা তো এখন মুক্তার ওপর দিয়ে যাবে। কিন্তু তাই বলে মুক্তা নিজের বোনকে এভাবে সকলের মাঝে একা ছেড়ে দিতে পারে না অন্যের ভরসায়। সবার সামনে সাহস না থাকলেও যে সবার অগোচরে মায়ের ক্ষতি করতে চাইবে, এটাও বা কি গ্যারান্টি আছে? শশীর মা যে পরিমাণ মায়ের উপরে রেগে আছেন, শশীকে হৃদে থাপ্পড় মারা নিয়ে এর শোধ অবশ্যই তিনি মায়ের উপরে তুলবেন। মায়ের উপর রাগ আছে সেটা ভিন্ন কথা। কিন্তু তাই বলে মায়াকে বিপদের মুখে একা ফেলে চলে যাওয়া কোনো বড় বোনের কাজ নয়। মুক্তা যাবে না মায়াকে একা ফেলে। যত যা কিছু হবার হোক, তারপরও মুক্তা মায়াকে ফেলে যাবে না বলে মনস্থির করল। আর এতে করে মুক্তা নিজেকে বিপদের মুখে ফেলল। মূলত মুক্তা আরিফের কথার যথাযথ অর্থ বোঝেনি। মায়া যে একা সকলের মাঝে রয়েছে সেই চিন্তা রিদ খানের মাথায়ও আছে। সে নিশ্চয়ই নিজের বইয়ের হেফাজত করবে যে কোনো মূল্যে। অথচ মুক্তা আরিফের কথাটা বুঝলো উল্টো। মায়ের টেনশনে সেও খানবাড়িতে থেকে গেল। বরং আরিফের সঙ্গে রাগারাগি করে বসলো নিজের মনের সন্দেহা পোষণ করে। আরিফকে শক্ত গলায় প্রশ্ন করে বলল, তুমি কি মায়ের বিয়েটা আগে থেকে জানতে ভাই? মুক্তার কথায় আরিফ কিছুটা সময় নিয়ে নিশ্চুপ থেকে উত্তর দিল, জানতাম। বর্ষা থেকে চেঁচালো মুক্তা, কি? তুমি এত বড় একটা কথা জানার পরও আমাদের কাউকে জানাওনি ভাই? এজন্য মায়ের সাথে নাহিদের বিয়েটা তুমি ভেঙে দিতে চাইছিলে? হুম। কবে থেকে জানো তুমি এসব? 3 মাস হবে। এর মানে তুমি মায়াকে সাহায্য করেছো আমার ভাসুরের সাথে বিয়ে? মুক্তার কথা শেষ করার আগে আরিফ ধমকে উঠে বলল, বাজে কথা বলবি না মুক্তা। আমি এসবের কিছুই জানতাম না। আমি বিয়ের ব্যাপারটা শুনেছি সেটার 3 মাস হয়েছে। আমি কাউকে সাহায্য করিনি। মুক্তা নিজের রাগ প্রকাশ করে বলল, সাহায্য না করলে তুমি 3 মাস ধরে এত বড় একটা কথা আমাদের থেকে লুকিয়ে রেখেছো কেন? অন্তত আমাদের ঘরে জানাতে পারতে এই বিষয়টা। তাহলে আব্বা চাচা তারা হয়তো চেয়ারম্যান পরিবারের কথা দিয়ে রাখতো না। তুমি জানো আব্বা কতটা ওয়াদাদার মানুষ। কথা খেলাপ তিনি পছন্দ করেন না। আমি এক্ষুনি ফোন করে সবাইকে বলে দিব সবটা। আমি মায়ের এই বিয়ে মানি না। মুক্তার কথায় অস্থির উত্তেজনা দেখালো আরিফের মাঝে। আরিফ অধৈর্যের ন্যায় মুক্তাকে বলল, খবরদার মুক্তা, কাউকে কিছু এখন বলতে যাবি না তুই। আপাতত তোর শ্বশুরবাড়ির পরিস্থিতি ঠান্ডা হোক, তারপর আমি বাড়িতে কথা বলবো। 2 দিন পর আমি বাড়িতে যাব। তখন আব্বা আর চাচার সাথে এই নিয়ে কথা বলবো। নিহাল আঙ্কেলেরও কল এসেছিল আমার কাছে একটু আগে। তিনি আমাদের বাড়িতে যেতে চাচ্ছেন আব্বার সাথে কথা বলতে। আমি ওনার কাছে 1 সপ্তাহ সময় চেয়েছি বাড়িতে সবাইকে বোঝানোর জন্য। তাই আমার বাড়িতে যাওয়ার আগে তুই কাউকে ফোন দিয়ে কিছু বলিস না প্লিজ। আব্বা হার্টের রোগী, চাচা মাথা গরম মানুষ। দেখা যাবে বাড়িতে তাণ্ডব বয়ে গেছে। তুই আমার কথাটা রাখ মুক্তা। আপাতত কাউকে ফোন দিস না। আমাকে 2টা দিন সময় দে। আমি ঠান্ডা মাথায় সবাইকে বোঝানোর চেষ্টা করব। ভরসা রাখ। আরিফের কথায় মুক্তা রেগে মেগে কল কাটতে কাটতে বলল, আমি পারবো না। আমি এক্ষুনি ফোন করে সবাইকে বলে দিব। কথাটা বলেই মুক্তা কল কেটে দিয়ে হাতের ফোনটা ছুঁড়ে মারল দূরে। রাগে জেদে দুহাতে মুখ ঢেকে আবারও কাঁদতে বসলো। তখন রাগে আরিফকে হুমকি দিয়ে বললেও মুক্তার বাড়িতে কল দিল না। কারণ সে জানে এই মুহূর্তে কল দিলে হিতের বিপরীতে চলে যাবে পরিস্থিতি। মুক্তা যেমন মায়ের এই বিয়ে মানে না, তেমনি ওদের পরিবারের কেউ মানবে না। এর সম্পূর্ণ সময়টাতে ফাহাদ ছিল নীরব দর্শক। একদিকে বউ ও তার শ্বশুরবাড়ির মানুষ, অন্যদিকে নিজের পরিবার। ফাহাদ গুড বয় হওয়াতে হৃদের মতো নিজের বউয়ের পক্ষ টেনে কথা বলতে পারছে না। আর না অন্যায়কে অন্যায় বলতে পারছে, শুধুই চুপচাপ দেখা ছাড়া। সেজন্যই হয়তো আরিফ বারবার মুক্তাকে বোঝাতে চাইছিল
ফাহাদ হৃদ খান নয়, যে পরিবারের বিরুদ্ধে গিয়ে নিজের বউয়ের সম্মান বাঁচাবে। অন্যায় না থাকা সত্ত্বেও সবাই খুব সহজে ফাহাদের বউয়ের দিকে আঙুল তুলতে পারবে, কিন্তু অপরাধী হয়েও কেউ হৃদ খানের বউয়ের দিকে আঙুল তুলতে পারবে না। সেই জন্য হৃদ খানের বউ হৃদের কাছে হেফাজত, আর ফাহাদের বউ চলে যাক ভাইয়ের কাছে। অতি সূক্ষ্মভাবে বিষয়টা ভেবে ফাহাদ মন্ত হয়ে বসে রইল মুক্তার পাশে। আসলে ফাহাদ ছোট থেকে ভদ্র, বাবা মার ন্যায়টা আর ভালো ছেলে, সেজন্য কখনো ন্যায় থাকার পরও বইয়ের পক্ষ নিয়ে কথা বলতে পারে না, যেমন আজও পারেনি। আসলে মানুষ ঠিক বলে, পরিবারের বেয়াদব অভদ্র ছেলেদের বউরা সবসময় সম্মানে থাকে, ভালো থাকে। তাদের দিকে কেউ সহজে আঙুল তুলতে পারে না স্বামীর ভয়ে। কিন্তু দিন শেষে তো অসুখী তো ভদ্র, ভালো খেতাব পাওয়া পুরুষদের বউরাই থাকে। এটা আসলেই কিন্তু সত্য। আমিও এটার সাথে সহমত। তোমরাও কি সহমত? সকাল গড়িয়ে দুপুর হলো। মায়াকে নিয়ে ঘরবন্দি হয়ে বসে জুই। অতিরিক্ত কান্নার ফলে দু চোখ মুখ ফুলে একাকার। জুই মায়ের পাশে অপরাধীর ন্যায় সান্ত্বনা দেওয়ার মতো ভাষা এই মুহূর্তে জুইয়ের কাছেও নেই। এমন পরিস্থিতিতে পড়বে সেটা আগে থেকে জানতো, কিন্তু তারপরও ভয়ে আছে জুই। সকালের ঘটনার পর মুক্তাকে কোথাও দেখা যায়নি, এমনকি খানবাড়ির কাউকে দেখা যায়নি ওদের কক্ষের আশেপাশে। তবে জুয়ের হাতের ফোনটায় কিছুক্ষণ পর পর রাদিফ আসিফের কল আসছে বারবার। মায়ের খোঁজ নিচ্ছে তারা। এর মাঝে দুবার আয়নেরও কল এসেছে জুয়ের ফোনে। মায়ের পাশাপাশি জুয়ের খবরও নিচ্ছে সে। এতে জুই ভীষণ খুশি। যাক, অবশেষে আয়নের সঙ্গে ফোন আলাপ হয়েছে, এটাই অনেক। জুই আয়নের বিষয়ে ভীষণ অনুতপ্ত। অন্তত আয়ন যদি এইবার জুইকে ক্ষমা করে, এতেই অনেক। মায়া কান্না করতে করতে একটা সময় জুয়ের কোলে মাথা এলিয়ে ঘুমিয়ে পড়ল। জুই তখন হাতের ফোনটা পাশে রেখে অনেকটা সময় নিয়ে মায়ের মাথায় হাত বুলাচ্ছিল। হঠাৎ ফোনের ভাইব্রেট শব্দে পাশে তাকাতেই দেখল ফোনের স্ক্রিনে আয়নের নামটা ভাসছে। আনন্দিত মনে তাড়াহুড়োয় আয়নের কলটি রিসিভ করে কানে দিতেই সালাম দিল জুই। আসসালামু আলাইকুম। আয়ন ড্রেস হয়ে সালামের উত্তর দিয়ে সরাসরি মায়ের কথা জানতে চেয়ে বলল, মায়া কই? জুই উত্তর দিয়ে বলল, পাশেই, কাঁদতে কাঁদতে মাত্র ঘুমাচ্ছে। আয়ন স্বাভাবিকের ন্যায় পুনরায় জানতে চাইল, আপনাদের কেউ কিছু বলেছে জুই? না। মায়া খেয়েছে কিছু? না। আপনি? না। কেউ খাবার দিয়ে যায়নি আপনাদের? না। আয়ন চুপ করে গেল ইতস্ততায়। কেউ যে ওদের দুপুরের খাবার দিয়ে যাবে না এমনটা ভাবেনি আয়ন। সবাই না হোক, অন্তত হেনা খান এমন নয় যে বাড়ির অতিথিদের না খাইয়ে রাখবে। অথচ আয়নের ধারণাতে ছিল না যে খান বাড়ির রান্নাই হয়নি তখনও। আর না কেউ খেয়েছে। সবাই শশীকে নিয়েই ব্যস্ত। অস্থির উত্তেজনায় দুর্বল মানসিকতার জন্য জ্ঞান হারিয়ে বেডে শুয়ে শশী, যার জন্য হ্যানা খান কক্ষ হতে বের হয়ে মায়াদের খোঁজ নিতে পারেননি তিনি। এর মাঝে খানবাড়ির পারিবারিক ডক্টর এসে শশীকে চেক আপও করে গিয়েছে একবার। শশীকে রেস্ট নিতে বলে তিনিও বেরিয়ে গেছেন, এই বলে যেন শশীকে মানসিক চাপ থেকে দূরে রাখেন সবাই। শশীকে ঘুমাতে দেখে আশ্বস্ত হয়ে সবাই এসে বসলো বাড়ির ড্রয়িং রুমে। তোড়জোড় চালিয়ে হেনা খান ছুটল বাড়ির সদস্যদের জন্য দুপুরের খাবারের আয়োজন করতে। সময় তখন 12টা পার হয়ে 1টার ঘরে। অসময়ে ফোন আসলো আয়নের জুইয়ের ফোনে। আয়ন জুই দুজনেই জানে না নিচে কি হচ্ছে। আয়ন খানিকটা সময় চুপ থেকে জুইকে ডাকলো ঠান্ডা স্বরে, জুই। আয়নের শান্ত কণ্ঠ জুইকে অশান্ত করলো। বুকের ভেতর এক মুহূর্তের জন্য তোলপাড় হলো আয়নের ভেজা লহমায় স্বর। জুই টিপ টিপ বুকে ছোট করে উত্তর দিল মিহিস্বরে, হুম। আমি কিছু চাইলে আপনি সেটা আমাকে দিবেন? আয়ন কিছু চাইবে আর জুই দিবে না, সেটা কখনো হবে না। জুইয়ের সাধ্যের ভিতর থাকলে অবশ্যই দিবে সে। আয়নের কথার যথাযথ অর্থ না বুঝেই জুই তৎক্ষণাৎ সম্মতি দিয়ে বলল, অবশ্যই দিব। কি চাই আপনার বলুন। যে তাড়াহুড়ো বাচ্চামিতে আয়ন স্নিগ্ধতায় হাসল। আয়নের চাইতে দেরি, অথচ জুইয়ের রাজি হতে দেরি হলো না। কিন্তু আয়ন জানে, যখন আয়ন সত্যি সত্যি জুইয়ের কাছ থেকে কিছু চাইবে, তখন এই জুই সবার আগে আয়নকে ফিরিয়ে দেবে। আয়নের হাসির শব্দ জুইয়ের কানে বাজল। এই মুহূর্তে ভালো লাগা ছেয়ে গেল মনের ভিতর। আজ কতদিন পর সে আয়নের মন মাতানো স্নিগ্ধ হাসির শব্দটা পেল জুই। এই হাসি যেন জুইয়ের চিরচেনা, অতি পরিচিত। দেখে আলি জুইয়ের ধ্যান ভাঙতে আয়ন আবার বলল, এখন রাজি হচ্ছেন, পরে আবার পোল্টি নিবেন না তো জুই? আমার কিন্তু আপনার থেকে দরকারি কিছু চাই। জুই স্বতঃস্ফূর্ততার সঙ্গে বলল, অবশ্যই দিব। পোল্টি নেওয়া আমার স্বভাবে নেই। আয়ন জুইকে খোঁচা মেরে বলল, আপনার স্বভাব সম্পর্কে আমি অবগত জুই। আপনি পোল্টি না, শুধু অস্বীকার করেন, সত্যকে মিথ্যা বানান, ব্যাস এতটুকুই। আয়নের কথায় জুই চুপ করে গেল মন খারাপে।
জুই বুঝতে পারছে আয়ন পূর্ব কথার রেশ ধরে এখন জুইকে খোঁচা মেরেছে। অপরাধী জুই তাও সয়ে নিল। সে অপরাধী। আয়নের সাথে সম্পর্কটা সে অস্বীকার করেছিল, এই জন্য এখন এতটুকু খোঁচা তো জুই সহ্য করতেই পারে, তাই না? আয়ন জুইয়ের মন খারাপের চুক্তিটা বুঝে সিরিয়াস গলায় বলল, আমার সাথে কাল দেখা করবেন জুই? জুই মন খারাপে আয়নের কথা শুধিয়ে বলল, আচ্ছা, কিন্তু কাল কেন? আপনি চাইলে এখনই দেখা করতে পারেন। আমি তো আপনার নানু বাড়িতেই আছি। তা আছেন হয়তো, কিন্তু আমি খানবাড়িতে ফিরতে ফিরতে আপনি হয়তো থাকবেন না জুই। একটু পর আসিফ আসবে আপনাকে নিয়ে যেতে। তাই কাল আমি মুরাদপুরে আসব আপনার সাথে দেখা করতে। আয়নের কথায় জুই খানিকটা অধৈর্যের ন্যায় শুধিয়ে বলল, আমি একা যাব? মা যাবে না আমার সাথে? ও কোথায় থাকবে? এখানে? হৃদের বউ হৃদ জানে সে কোথায় থাকবে। আপনার এত চিন্তা না করলেও চলবে। আপনার তো জামাই নেই, সেজন্য আমি আপনার হয়ে তদারকি করছি। আপনার যখন একটা ব্যক্তিগত মানুষ চলে আসবে, তখন আমিও না হয় দূরে চলে গেলাম। আয়নের কথায় জুই বেশ কষ্ট পেল। মুখ ফুটে বলতে পারল না, আপনি তো আমার ব্যক্তিগত মানুষ ডাক্তার সাহেব। আমার ভুল হয়েছে। এবারের মতন আমাকে ক্ষমা করে দিন। যে নিশ্চপতায় আয়ন ফের বলল, কাল আসলে দেখা করবেন তো জুই? হুম। তাহলে আশা করা যায় আপনি আমাকে ফিরাবেন না। জুই মন খারাপে বলল, কি চাই এক্ষুনি বলে দেন। সাধ্যে থাকলে অবশ্যই দেব। সাধ্যে না থাকলে দরকার হলে জোগাড় করে দিব। তারপরও আপনাকে ফেরাবো না। আসলেই দিবেন? সত্যি তো? হুম। তাহলে চাইবো? বলুন কি চান? সত্যি তো? বললাম তো দিব। আয়ন বেশ সিরিয়াস গলায় বলল, ঠিক আছে। আপনাদের একটা শ্যামা সুন্দরী ফ্রেন্ড আছে না, লম্বা করে? কি জানি নাম, নাদিয়া নাকি কি একটা আছে না? ওর নাম্বারটা আমাকে দিবেন প্লিজ। আসলে মেয়েটার প্রেমে পড়ে গেছি আমি। তাই আমার আপনার ফ্রেন্ডের নাম্বারটা লাগবে জুই। আয়নের কথায় জুই স্তব্ধতায় মৃদু চেঁচালো, বলল, কি? আপনি আর নাদিয়া অসম্ভব। কেন অসম্ভব জুই? সত্যি আমার আপনার ফ্রেন্ড নাদিয়াকে ভালো লাগে। আমরা দুজন একই রঙের মানুষ। সেই জন্য আমাকে নাদিয়া অস্বীকার করবে না। আপনার মতো সুন্দরী প্রেমিকা বানাতে গেলে তো দুদিন পর পর আমাকে অস্বীকার করবে কালো বলে। এই জন্য নিজের সেফটি হিসেবে ভাবলাম নিজের গায়ের রঙের সাথে মিল রেখে কাউকে পছন্দ করি। জুই, কাল যখন আপনি আসবেন তখন অবশ্যই নাদিয়াকে সঙ্গে করে নিয়ে আসবেন। দুজনের অফিসিয়ালি মিট আপও হয়ে যাবে, কি বলুন? করবে না আমার জন্য এইটুকু? রাগে দুঃখে মেজাজ দেখিয়ে জুই ঠাস করে কল কেটে দিল। আয়নের কথায় জুইয়ের ভীষণ কান্না পাচ্ছে। আয়ন জুইয়ের কাছে নাদিয়ার নাম্বার চাইবে সেটা স্বপ্নেও ভাবেনি জুই। ওর মন ভাঙা কষ্ট যখন চোখে নোনা জল হয়ে গাল গড়িয়ে পড়ছিল, ঠিক তখনই দুর্বল শরীরে কক্ষে প্রবেশ করলো শশী। ফুলা ফুলা চোখ আর খোলা চুলে দরজা ঠেলে সোজা এসে বসলো মায়ের পায়ের কাছে ফ্লোরে। দু হাতে মায়ের দুপা চেপে ফ্লোরে বসলো বিছানায় কপাল ঠেকিয়ে। শরীর ঝাঁপিয়ে গোঙালো কান্নাই। মায়া তখন জুঁইয়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে। শশীর হঠাৎ আগমনে জুঁই নিজেও কষ্ট ভুলে ভয়ে আতঙ্কে উঠল ঘুমন্ত মায়াকে দুহাতে জাপটে জড়িয়ে। মায়ের গাঢ় ঘুম হঠাৎ ছুটে গেল কারো কান্নার ফুপানিতে। ঘুমন্ত মায়া ধরফরিয়ে উঠে বসতে চাইলে টান পড়ল পায়ে। আতঙ্কিত ভঙ্গিতে পায়ের কাছটায় তাকাতেই দেখল শশী দুহাতে মায়ের দুপা চেপে বিছানায় কপাল ঠেকিয়ে ফুপাচ্ছে কান্নায়। তাড়াহুড়োয় মায়া শশীর হাত হতে নিজের পা ছাড়াতে চেয়ে বলল, আপু কি করছেন? উঠে বসুন। আমার পায়ে। এখানেই পর্ব শেষ মনা। আর তাকায় লাভ নাই। আমার পায়ে পর্যন্ত বলেই শেষ হয়েছে। যাই হোক, ভিডিও আজকে অনেক লং হয়ে গেছে। যদিও বলা হয়েছে একটা ভিডিওতে ২ টা পর্ব আছে। মানে ৪৭ আর ৪৮ আছে। কিন্তু আসলে ৪৭.১, ৪৭.২ আর ৪৮। তার মানে মোটে ৩ টা পর্ব আছে একটা ভিডিওতে, বুঝছো? আর কালকে আমি ভিডিও ছাড়িনি। কালকে আমি তোমাদের কাছ থেকে ছুটি নিয়েছিলাম, বুঝছো? কালকে ভোট, কালকে অনেকের সাথে দেখা হবে। ওইজন্য কালকে আমি ঘুরেছি, ফিরেছি, মজা খাইছি। একসাথে অনেক আনন্দ করছি, বুঝলা? ওইজন্য কালকে আমি ভিডিও ছাড়িনি। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে, আবার অনেকেই Facebook পেজে নক করেছিলে যে, "আপু ভিডিও ছাড়লা না কেন?" এইজন্য ভিডিও ছাড়িনি। ওইজন্য ভিডিওর মধ্যে বলে দিলাম। ভিডিওতে যদি এখনো লাইক, কমেন্ট, শেয়ার না করে থাকো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।